যেন ঠাকুমার ঝুলি সেই শেয়াল আর কুমিরের গল্প। একই ছানাকে 7বার দেখিয়ে চালাক শেয়াল প্রমাণ করেছিল যে কুমিরের 7টি ছানাই তার কাছে অত্যন্ত নিরাপদে আছে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে রাজ্য কিংবা জাতীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের মনে হয়েছে যে রাজা উজির মারার পাশাপাশি এই বিষয়টি যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আমার আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি ফ্ল্যাট কিনছেন এবং তার সঙ্গে দাম দিচ্ছেন ফ্ল্যাট ছাড়াও ছাদ, বারান্দা, সিঁড়ি, লিফট, এই সমস্ত কিছু এলাকার একটা টার্ম আছে, পরিভাষায় যাকে বলা হয় সুপার বিল্ট আপ। তার আড়ালে যে কার্পেট এরিয়ার যেটুকু আপনি ভোগ করছেন তার থেকে অনেক বেশি এলাকা, জায়গা, স্কোয়ার ফিট আপনাকে কিনতে হচ্ছে। রাজ্যসভা সিলেক্ট কমিটির সুপারিশ যদি এই সরকার কার্যকরী করে তাহলে নিঃসন্দেহে আমার আপনার মতো সাধারণ মানুষের এই যন্ত্রণার অবসান হবে। কিন্তু শেষ পর্যন্ত এই বিপুল শক্তিশালী প্রমোটার লবির চাপ সত্ত্বেও এই সুপারিশ কি কার্যকরী হবে? প্রশ্নটা সেখানে। আমাদের আজকের বিষয় এটাই। হাজারের দাম দিয়ে মিলছে সাকুল্যে 700। নয়া বিলে ঘুচবে প্রমোটারের স্কোয়ার ফুট প্রতারণা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সুভাষ দত্ত, আমার অন্যদিকে রয়েছেন বিজেপি নেতা অশোক সরকার, আছেন কাঁকুরগাছি একটি ফ্ল্যাটের ক্রেতা সুকমল রায়। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে ওই যে বলছিলাম 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং সাকুল্যে আপনি পাচ্ছেন 700, ম্যাক্সিমাম 750 স্কোয়ার ফিট। বাকিটা আপনি দাম দিচ্ছেন কিন্তু ভোগ করছেন না। কি সমস্যা? কোথায় গরমিল? দেখুন। বাজারে গিয়ে 1 কিলো আম কিনলে দোকানদার আপনাকে মেপে মেপে 1 কিলো আমই দেয়, কিংবা 1 কিলো আলু কিনলেও আপনি 1 কিলো আলুই পান। কিন্তু অদ্ভুতভাবে ফ্ল্যাট কিনতে গেলেই সব হিসেব ওলট পালট। সেখানে যদি টাকা দেন 950 স্কোয়ার ফিটের জন্য, তাহলে হাতে পান হয়তো 750। এটাই নাকি নিয়ম। এরকমই একজন এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত অফিসার দীপক দেব। চাকরি থেকে অবসর নেওয়ার পর জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে চারু মার্কেট এলাকায় এই ফ্ল্যাটটি কেনেন তিনি। ভেবেছিলেন 1000 স্কোয়ার ফিটেরও বেশি বড় ফ্ল্যাট কিনে হাত পা ছড়িয়ে থাকবেন, কিন্তু ফ্ল্যাট হাতে পেয়ে তো মাথায় হাত। গুনে গুনে দাম দিয়েছিলেন 1100 স্কোয়ার ফুটের জন্য, আর যে ফ্ল্যাটটি পেলেন তা আর যাই হোক 1100 স্কোয়ার ফুটের চেয়ে ঢের কম। মেপে দেখা যায় কার্পেট এরিয়া মাত্র 828 স্কোয়ার ফিট, অর্থাৎ 1100 স্কোয়ার ফুট থেকে 272 স্কোয়ার ফুট কম। কিনেছিলাম সুপার বিল্ট আপ, ওরা বলেছিল এবং লেখাও আছে 1100 স্কোয়ার ফিট। অবশ্যই কার্পেট এরিয়া অত নয়, 800 স্কোয়ার ফিট বা তার নিচেই হবে। তাহলে কোথায় গেল বাকি 272 স্কোয়ার ফুট? দাম দিয়েও যে জায়গা হাতে পেলেন না দীপক দেব। এখানেই লুকিয়ে বিল্ট আপ, সুপার বিল্ড আপের জটিল হিসেব নিকেশ। ধরুন আপনি 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন, এটা তার ফ্ল্যাটের সুপার বিল্ড এরিয়া। প্রথমেই এর থেকে বাদ চলে যায় দেওয়াল এবং পিলারের অংশ, অর্থাৎ কমে দাঁড়ালো 1200 স্কোয়ার ফিট। এবার যে ফ্লোরে আপনার ফ্ল্যাট, সেখানকার সিঁড়ি, লিফট, করিডোরের জন্যও জায়গা নেওয়া হয় আপনার কেনা অংশ থেকেই। ফ্লোরের মোট বিল্ড আপ এরিয়া যদি 200 স্কোয়ার ফুট হয় আর ওই ফ্লোরে 2টি ফ্ল্যাট থাকে, তাহলে প্রতি ফ্ল্যাটের ভাগে 100 স্কোয়ার ফুট করে বিল্ড আপ এরিয়া পড়ে, অর্থাৎ আপনার কেনা ফ্ল্যাট আরও ছোট হয়ে দাঁড়ালো 1100। এছাড়াও জলের ট্যাঙ্ক, লিফটের ঘর, রিজার্ভার এবং বাগান বা কমিউনিটি হলের মতো যা কিছু থাকে সমস্ত কিছুর জন্যই জায়গা দিতে হয় আপনাকেই। অর্থাৎ যদি ধরে নেওয়া যায় এইসব মিলিয়ে আপনার ভাগ থেকে আরও 100 স্কোয়ার ফিট চলে গেল, তাহলে আপনার ঘরের জন্য পড়ে রইল 1000 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনি দাম দিলেন 1300 স্কোয়ার ফিটের জন্য, পেলেন 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফ্ল্যাট কেনার সময় যে কমিউনিটি হল কিংবা সুইমিং পুলের সুবিধে দেওয়ার কথা প্রমোটার আপনাকে ফলাও করে বলেছিলেন, তার টাকাও যায় আপনার পকেট থেকেই। নির্মাণ বিশেষজ্ঞদের বক্তব্য, সিঙ্গেল অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে দলিলে যে পরিমাণের উল্লেখ থাকে আর ক্রেতা হাতে যে ফ্ল্যাট পান তার মধ্যে প্রায় 25 থেকে 30% ফারাক থাকে। বড় আবাসনের ক্ষেত্রে তা বেড়ে হয় 30 থেকে 35%। সিঙ্গেল স্ট্যান্ডিং বিল্ডিং এর ক্ষেত্রে 20 to 25% সুপার বিল্ট আপ ধরা হয়। কমপ্লেক্সের ক্ষেত্রে ধরুন 5-6টা বিল্ডিং থাকে, সেক্ষেত্রে ব্লক বিল্ডিং থাকে, সেক্ষেত্রে ওপেন স্পেস অনেক বেশি থাকে, ওখানে হয়তো 30 থেকে 35% অবধি সুপার বিল্ট আপ নেওয়া হয়। এগুলো কোথাও কিছু বলা নেই, কিন্তু নর্মাল প্র্যাকটিস এইভাবে চলে আসে। অর্থাৎ দিলেন 1 কিলোর দাম আর মিলল 750 গ্রাম। দুঃখী দুঃখী মুখে এই নিয়েই ঘরমুখো হতে হয়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এবার আপনাদের দেখাবো যে রাজ্যসভা সিলেক্ট কমিটি সেই সুপারিশগুলো সরকার কার্যকর করবে কিনা, করতে পারবে কিনা, সব থেকে বড় প্রশ্ন। কিন্তু সুপারিশগুলোতে আছে কি দেখুন। পয়সা দিচ্ছেন একের জন্য, পাচ্ছেন আরেক। প্রমোটার আপনাকে সুপার বিল্ট আপ, কার্পেট এরিয়ার গল্প শোনাচ্ছে, কিন্তু কোথায় সুপার বিল্ট আপ,
কতটা সুপার বিল্ট আপ কিংবা কোন সাইজের ফ্ল্যাটের সঙ্গে কতটা সুপার বিল্ট আপ ধরা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই প্রমোটারদের তরফে স্পষ্ট করে কিছু বলা হয় না। ফলে নিজের সারা জীবনের সঞ্চয় কারো হাতে তুলে দিয়েও একরাশ ধোঁয়াশা এবং আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হয় ক্রেতাদের। এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে আবাসন নির্মাণ নিয়ন্ত্রণ বিলে একগুচ্ছ সুপারিশ করতে চলেছে রাজ্যসভার সিলেক্ট কমিটি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সুপারিশে বলা হচ্ছে ফ্ল্যাটের ভেতরে কতটুকু অংশ কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য বিক্রির সময় সেটা স্পষ্টভাবে জানাতে হবে প্রমোটারকে। এই কার্পেট এরিয়ার ভিত্তিতেই ফ্ল্যাটের দাম ঠিক হবে। ফ্ল্যাট কিনতে গিয়ে কোনোভাবেই ক্রেতাদের ছাদ, বারান্দা, সিঁড়ি এমনকি বাইরের দেওয়ালের দামও দিতে হবে না। সিলেক্ট কমিটির এইসব সুপারিশ মোদী সরকার মেনে নিলে আগামী দিনে সুপার বিল্ট আপ নামক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন ক্রেতারা। এমনটা হলে ফ্ল্যাট কেনাবেচার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। ক্রেতা আগে থেকেই বুঝে যাবেন তিনি কতটা কিনছেন, কতটা পাচ্ছেন। এই পদ্ধতি চালু হলে আপত্তি নেই আবাসন নির্মাতাদেরও, তবে লোকসান যাতে না হয় তার জন্যও আগাম পথ বেছে রেখেছেন তারা। যদি কার্পেট এরিয়া অথবা বিল্ট আপ এরিয়া স্পেসিফাই হয়ে যায় কোনো এগ্রিমেন্টে, ওই এরিয়া আমরা মাপতে পারি। তো কোনো ভেগনেস, কোনো নন ট্রান্সপারেন্ট কথা সব শেষ হয়ে যাবে। তো যত এরিয়া আলটিমেটলি বিক্রি হবে, ইনস্টেড অফ সুপার বিল্ট আপ এরিয়া প্রাইস না হলে এটা কার্পেট এরিয়া প্রাইস হবে। প্রাইস কোনো কম হওয়ার সম্ভাবনা চান্স নেই জাস্ট বিকজ অফ কার্পেট এরিয়া। কিন্তু তা সে যাই হোক, ফ্ল্যাট আমার যেটুকুই হোক না কেন, যার জন্য দাম দিলাম ততটাই পেলাম, এটুকুই তো শান্তি থাকবে। সারা জীবন তো আর ঠকে যাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে না বলছেন অনেকেই। এখন অপেক্ষা কেন্দ্রের সিদ্ধান্তের। এদিকে সূত্রের খবর, রাজ্যসভার সিলেক্ট কমিটি এমন সুপারিশও করতে চলেছে যে নির্ধারিত সময়ের মধ্যেই প্রমোটারকে বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট তুলে দিতে হবে ক্রেতাদের হাতে। ফ্ল্যাটের মালিকানা দেওয়ার সময় কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না ক্রেতার কাছ থেকে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। সুরজ, এটা কেস স্টাডি দিয়ে শুরু করব। জেনারেলি সাধারণ মানুষ যেটা করেন না, সেটা হচ্ছে সার্ভেয়ারকে ডাকিয়ে ফ্ল্যাট মাপানো। একেবারে স্পষ্ট কেস স্টাডি। তিনি কিনেছিলেন 1395 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, কার্পেট এরিয়া 898। সার্ভেয়ার মেপে দেখলেন যে 860, অর্থাৎ স্ট্রেট অ্যাওয়ে 38 স্কোয়ার ফিট জাস্ট নেই। মার্কেট ভ্যালুয়েশন যার প্রায় 1.5 লক্ষ টাকা। আমি বলছি একটা ফ্ল্যাট স্বাভাবিক লাভ থাকবে, এ তো অবৈধ লাভ। মানে আমি বলছি যে সুপার বিল্ড আপের 38% তিনি পয়সা দিলেন কিন্তু পাচ্ছেন না, তারপরে এই হিসেবে গোলমাল। অর্থাৎ যা পেয়েছেন আর সার্ভেয়ার যা মাপলো তার ভেতরে অবধি ফারাক। আমি তো অডিট প্রফেশনের লোক, রাইট? একটু বড়বেলায় একটা কথা শুনতাম, বলতেন যে কয়েকটা টারকে তোমরা অ্যাভয়েড করবে: ডাইরেক্টর, অডিটর, প্রমোটার, চিটার। একজন প্রমোটার আমার পাশেই আছেন, হয়তো উনি খুব রিয়্যাক্ট করবেন। পরবর্তী পর্যায়ে যখন পেশাগত জীবনে আসলাম, তখন কিন্তু আমার মনে হয়েছে ইট ইজ সাইনোনিমাস, প্রমোটার অ্যান্ড চিটার। হোয়াট দে ডু, মানে জেনারেলাইজ করা উচিত হবে না। আমি বলছি কেন, হোয়াট দি প্রমোটার ইজ ডুইং। প্রথম কথা, যে জমিটা যদি ঠিক একটা না থাকে সেটাকে ঠিক করা। দে হ্যাভ গট ভেরি লং হ্যান্ডস টু ইনফ্লুয়েন্স অ্যান্ড লং লেগস টু রিচ। তারা কি করেন বেসিক্যালি, ব্যাপারটা কি করেন, একটা খারাপ জিনিসকে তারা একটু স্ট্রিমলাইন করেন এবং একটা পদ্ধতির মধ্যে আনেন। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে দেখা দিচ্ছে, বিল্ট আপ, সুপার বিল্ট আপ শুধু এরিয়াতে নয়, আবার বিল্ট আপ এরিয়ার যা কস্ট আর সুপার বিল্ট আপ এরিয়ার কস্ট কি এক? হাউ ইট ক্যান বি? একটা হচ্ছে যে যেটা সবাই বলছেন, বা আরো বড় প্রশ্ন, ট্রান্সপারেন্সি আছে কিনা, আমি জানছি কিনা যে কতটুকু আমার কার্পেট এরিয়া, কতটুকু। ফার্স্ট হচ্ছে ট্রান্সপারেন্সি, যে আমি কতটা এরিয়া পাচ্ছি এবং কতটা কমন। তাহলে আমার কমন এরিয়ার কস্ট, এটা কিন্তু আমি কস্টিক ভিউ পয়েন্ট বলি, যেহেতু আমি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমাকে ফার্স্ট জানতে হবে দেয়ার শুড বি ট্রান্সপারেন্সি, যে আমি কতটা পাচ্ছি এবং কতটা আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি, তারও একটা কস্ট আছে। যদি এই পার্লামেন্টারি কমিটি যদি রেকমেন্ড করে থাকে যে শুধুমাত্র বিল্ট আপ এরিয়াতে হবে, তাহলে আই ডিসএগ্রি টু দ্যাট। তার কারণ যেটা সুপার বিল্ড, তারও একটা কস্ট আছে, কিন্তু তার কস্ট আর বিল্ট আপ এরিয়ার কস্ট এক নয়। যারা যে নিচ্ছেন তার জানা বলছেন যে কার্পেট এরিয়া আর কার্পেট এরিয়ার বাইরে কতটা একেবারে স্পষ্ট মেনশন করে দিতে হবে। না, স্পষ্ট মেনশন করতে হবে, এবং কার্পেট এরিয়ার বাইরের কস্টও তো একটা আছে, রাইট? কষ্ট সেই এলিমেন্টটা আছে কিনা আমি জানি না এই প্রপোজিশনে। সুতরাং এই যে প্রমোটিং যারা করছেন, এটা একটা মিসনোমার কথাটা, আমি হয়তো খুব জেনারেলাইজড বলে ফেললাম ব্যাপারটা, কিন্তু প্রমোটার সম্পর্কে সাধারণ মানুষের, শুধু মধ্যবিত্ত নয়, তাদের কিন্তু একটা ভীতি আছে। যখনই দেখবেন কোনো একটা জয়েন্ট ফ্যামিলিতে তারা একটা তাদের ছোট্ট প্রপার্টি 5-6 কাঠার, তারা প্রমোটিং এ দেওয়ার ব্যাপারে কিন্তু ফ্যামিলিতে খুব দ্বন্দ্ব হয়, রিজার্ভেশন আছে।
আমি মিস্টার মেহতার কাছে যাব। মিস্টার মেহতা, এক হচ্ছে যে সিলেক্ট কমিটির এই রেকমেন্ডেশনগুলো আপনারা ক্রেডাই বেঙ্গল এবং ডেভেলপার হিসেবে আপনারা কি চোখে দেখছেন? CREDAI India is a body which has member all across the country, রাইট, and আমাদের 9000 উপরে মেম্বার আছে, and আমাদের CREDAI ইন্ডিয়ার একটু চ্যাপ্টার হচ্ছে CREDAI বেঙ্গল। এইবার আমাদের CREDAI ইন্ডিয়া প্লাস CREDAI বেঙ্গলের একটা এই আছে কি our member must be following this code of conduct, there must be transparency in their deal, they are accountable to the customer and to the authorities. না, আপনার মেম্বারদের কথা আমি বাদই রাখলাম, আমি রাখছি দুটো অংশ। এক হচ্ছে যে রেকমেন্ডেশনগুলো আপনারা কিভাবে দেখছেন, আরেকটা হচ্ছে যেটা গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে যে যারা বড় সংস্থা তাদের প্রবলেমটা নয়, এই বাধা আসছে কিন্তু পাড়ার একটা স্ট্যান্ডার্লোন বিল্ডিং করছেন সেখান থেকে। On this account, built up, super built up carpet, CREDAI বেঙ্গলের স্ট্যান্ড হচ্ছে এটা আজকে না, আমরা 1.5 বছর আগেই রিকমেন্ডেশন করে দিয়েছি দ্যাট অল দ্য ডিলিং শুড বি ডান অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন অর ক্যালকুলেশন গিভেন ইন দ্য স্যাংশন প্ল্যান। বিকজ একটা স্যাংশন যখন প্ল্যান হয় তখন এরিয়া ডিসক্রিপশন দেওয়া হয়, ওই এরিয়া ডিসক্রিপশন মধ্যে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হয়, প্রত্যেকটা ফ্ল্যাটের একটু ডাইমেনশন থাকে, দ্য কমন টার্মিনোলজি উইচ হ্যাজ বিন ইউজড ইন ন্যাশনাল বিল্ডিং কোড বা আমাদের বিল্ডিং রুলসে বা যে কোনো প্লেন্থ এরিয়া বা বিল্ট আপ এরিয়া। না ফাইন, আমি বলছি রেকমেন্ডেশনে বলা হচ্ছে যে একজন যে কিনছেন তিনি শুধুমাত্র কার্পেট এরিয়ার দাম দেবেন, বায়ার will only pay for the carpet area. Our recommendation had been to select committee that instead of carpet area it should be built up area. Built up area only includes the area of the unit and the wall. বিকজ কার্পেট এরিয়া টার্মিনোলজি ছিল ব্রিটিশ আমলে, যেখানে কার্পেট লাগানো যায়, তার মানে কি আপনি বাথরুমে তো কার্পেট লাগাতে পারবেন না, বালকনিতে লাগাতে পারবেন না, কিচেনে লাগাতে পারবেন না, তো মেনশন করেছেন ব্যালকনি বাদ। হ্যাঁ, তাহলে কার্পেট এরিয়া আপনি ধরুন আজকে একটু কমপ্লেক্সে যদি 100 ফ্ল্যাট আছে, 100 ফ্ল্যাট মানে যদি ওই কমপ্লেক্স তৈরি করতে গেলে যদি 25 কোটি টাকা কনস্ট্রাকশন কস্ট, এবার তার মানে মোটামুটি 25 লাখ টাকা per flat cost. Ever as a development company, my company will require a genuine profit of 15 to 20%. Otherwise যে কোনো ইন্ডাস্ট্রি তো চলতে পারবে না, একটু 20% প্রফিট তো একটু দোকানদারও রাখে, তাহলে একটু ডেভেলপারকে তো রাখতেই হবে। এবার তার মানে হলো কি 30 লাখ রুপিস। এবার ধরে নিন যদি ওই 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয় সুপার বিল্ট আপ, তাহলে তার মানে হলো কি 3000 টাকা করে পার স্কোয়ার ফিট হয়ে গেল দাম। এই যদি কার্পেট করে হবে 700 টাকা, 700 স্কোয়ার ফিট, তাহলে you divide 30 lakh rupees by 700, and if it is built up which may be 750 or 775, then you divide by 775. ঘুরিয়ে ফিরিয়ে 30 লাখ রুপিস হ্যাজ টু বি পেড বাই দ্য কাস্টমার। কিন্তু এখানে আপনি যে হিসাবটা বলছেন সেটার মধ্যে একদম ক্লিয়ার ট্রান্সপারেন্সি আছে, সেটা নিয়ে প্রবলেম নেই। আমার পোষালে আমি কিনলাম, না হলে কিনলাম না। কিন্তু এই যে অ্যাম্বিগুইটিটা থাকছে বারবার, কিন্তু রেকমেন্ডেশনে সেইটাকে অ্যাড্রেস করা হচ্ছে। আমি দ্রুত একবার দেখে নেবো, আমাদের এই শহরের বেশ কিছু মানুষ ফ্ল্যাট কিনেছেন কিন্তু অভিযোগ আছে, কি তাদের সমস্যা, কোথায় ফ্ল্যাট কেনার পর বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। দেখুন, কেউ জীবনের সব সঞ্চয়টুকু ঢেলে দেন একটি ফ্ল্যাটে, কারোর আবার সারা জীবনটাই কেটে যায় ফ্ল্যাটের ইএমআই দিতে দিতে, কিন্তু সব দিয়েও শান্তি মেলে না। কোথাও অভিযোগ ওঠে সুপার বিল্ট আপের নামে গোঁজা বিল দিয়ে টাকা আদায়ের, তো কোথাও বড় ফ্ল্যাটের দাম নিয়ে ছোট ফ্ল্যাট গুছিয়ে দেওয়ার, ঠিক যেমনটি হয়েছে কর্পোরেট কর্তা অনিরুদ্ধ সিংহের সঙ্গে। ইনি অনিরুদ্ধ সিংহ সাতক্ষরে ঠাকুরপুকুরে ফ্ল্যাট কিনেছিলেন। সুপার বিল্ট আপ নিয়ে 1395 স্কোয়ার ফুটের দাম দিয়েছিলেন। অনিরুদ্ধর দাবি, প্রমোটার বলেছিলেন ফ্ল্যাটের কার্পেট এরিয়া হবে 898 স্কোয়ার ফুট, কিন্তু পুরসভার সার্ভেয়ার দিয়ে মাপিয়ে দেখেন তা কোনো মতেই 860 স্কোয়ার ফিটের বেশি নয়, অর্থাৎ আইনের প্যাঁচে 497 স্কোয়ার ফুট তো গেলই, তারপরও প্রায় 38 স্কোয়ার ফুট কম। সুপার বিল্ট আপ এরিয়া এবং কার্পেট এরিয়ার মধ্যে যে ডিফারেন্সিয়াল, সেটা আমি খুব অস্বাভাবিক রকমের পেলাম, যার আজকের দিনে বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ টাকার মতো। আইনজীবীরা বলছেন এমন ক্ষেত্রে গ্রাহক ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাতে পারেন কিংবা আদালতেও যেতে পারেন। আমরা এখানে ফ্রডের মামলা করতে পারি ক্রিমিনাল আইন অনুযায়ী। সব থেকে যে ইজি রেমেডি আছে সেটা হচ্ছে আমাদের কনজিউমার ফোরাম। বাড়ি খড়দায় অফিসে যাতায়াতের সুবিধের জন্য নোনাডাঙ্গায় 22 লক্ষ টাকা দিয়ে 540 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কেনেন, কিন্তু কিনে এখন বিপাকে, কারণ ফ্ল্যাট মেপে দেখা গেল তিনি 540 স্কোয়ার ফিটের দাম দিয়ে আসলে 363 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়েছেন। বলাই বাহুল্য বাকিটা সুপার বিল্ট আপের অজুহাতে বাদ গিয়েছে, কিন্তু সমীর অভিযোগ তাকে আগে এই বিষয়টি একবারও বোঝাননি প্রমোটার।
স্বচ্ছতা নিয়ে আমার প্রশ্ন উঠছে যে তারা একটা মাপ দেখে দিচ্ছে কিন্তু আমরা ব্যবহার সেটা করতে পারছি না, ইভেন আমরা দেখতেও পাচ্ছি না পুরোটা। ফুলবাগানের কাছে শ্রীকৃষ্ণ দা লেনের আবাসন, 7টি বিল্ডিং, 8টি করে ফ্ল্যাট, মোট 56টি। আবাসনের মধ্যে রয়েছে চওড়া রাস্তা, বাগান। ফ্ল্যাট মালিকের দাবি টাকা দিয়েছিলেন 1200 স্কোয়ার ফিটের জন্য, হাতে পেয়েছেন 875 স্কোয়ার ফিট। 1200 স্কোয়ার ফিটে কোন জায়গাটা আছে কোনটা নেই, কিভাবে কমন এরিয়া ঢোকানো হয়েছে, বিভিন্ন প্রজেক্টে আলাদা আলাদা মাপকাঠি ব্যবহার করা হয়। অতএব এই জিনিসগুলো আমাদের একটা প্রধান সমস্যার কারণ। ক্রেতাদের সমস্যা আরো ভালো করে বুঝতে ক্রেতা সেজে নয়াবাদ এলাকার এক প্রমোটারের কাছে হাজির হন এবিপি আনন্দর প্রতিনিধি নিজে। ফ্ল্যাট দেখানোর পর প্রমোটার বলেন 1168 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনলে কার্পেট এরিয়া মিলবে 898 স্কোয়ার ফিট, প্রায় 30% বাদ চলে যাচ্ছে ফ্ল্যাট থেকে। কিন্তু কোথায় যাচ্ছে তার স্পষ্ট জবাব নেই প্রমোটারের কাছে। তো কত পার্সেন্ট বেশি দিতে হবে? 30%। 30%, যেহেতু লিফট আছে। তো সুপার বিল্ট আপ এরিয়ার মধ্যে মানে কার্পেট বাদ দিয়ে কোন কোন জায়গাগুলো পড়ছে? আপনার সিডি পড়ছে, কমন প্যাসেজ পড়ছে, তারপরে আপনার কার্নিশ পড়ছে। এই পরিস্থিতিতে নাজেহাল ক্রেতারা। হাউজিং থেকে একটা নতুন বিল আনছি যে এই ম্যাটারগুলোকে সর্ট আউট করার জন্য। আমি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ওখানে হাউজিংকেও জানিয়েছি যে আমাদেরকে একটা কমন ফ্যাক্টর আনবে, লোকের এত অসুবিধে হচ্ছে, এই অসুবিধাগুলো দূর করা। এই পরিস্থিতিতে সংসদের সিলেক্ট কমিটির সুপারিশ আগামী দিনে ফ্ল্যাট ক্রেতাদের মনে আশা জাগিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মুক্তি মিলবে কি? এবিপি আনন্দ। সুকমল বাবুর কাছে আসবো। সুকমল বাবু, আপনি নিশ্চয়ই সার্ভেয়ার দিয়ে ফ্ল্যাট মাপাননি, কি সমস্যা, কি ফেস করলেন কাকুরগাছিতে একটা ফ্ল্যাট কিনতে গিয়ে? ফ্ল্যাট কিনতে গিয়ে দেখলাম আমি যে 1200 স্কোয়ার ফিট যে রেজিস্টার হলো ফ্ল্যাটে যে গিয়ে যেটা দেখলাম, যদিও আমি মাপিনি, কিন্তু যেটা বলা হলো যে 30% বাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার 30% বাদ গেলে আমি 30% কম পেলাম, কিন্তু আমি তো 1200 স্কোয়ার ফিটেরই দাম নিলাম। আমার প্রথম প্রশ্ন, ট্রান্সপারেন্সি কি ছিল? মানে স্বচ্ছতার সঙ্গে প্রমোটার বলেছেন যে এইটা হচ্ছে আপনার কার্পেট এরিয়া, এটা সুপার বিল্ড আপ, এতটা বাদ যাবে, এটা বলেছিলেন নাকি? একবারে তো নয়। প্লাস হচ্ছে আমাদের বার্গেনিং কোনো অথরিটি ছিল না। আমি অনেককে জানি যারা একটু বোঝে, একটু বার্গেনিং করতে গেছে, প্রমোটার তাকে বলছে আই উইল সি ইউ লেটার, তার কাছে আর যায়নি। এই এরিয়াতে কিন্তু আমাদের ক্রেতাদের একটা বিশাল প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি হচ্ছে 0। কারণ যখন আমি কন্ট্রাক্ট করছি একটা বিরাট প্রমোটারের সঙ্গে, যখন আমি একা মিট করছি, তখন তাদের বার্গেনিং এর স্কোপ নেই। তো স্কোপ থেকে বলছি, আমার তো বার্গেনিং এর স্কোপ নেই। ওরা যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। এটা একটা মানে যে অবস্থায় যাচ্ছে, তাতে কিন্তু আমার নিজের বিশ্বাস যে শুধু যে কার্পেট এরিয়ার উপর দিলেই সমস্যার সমাধান হবে, আমি অনেক স্টাডি করে দেখলাম নয়। কারণ তারা যে পার্সেন্টটা আমার কাছে 30% বা কিছু একটা বাড়তি নিত, তার দামটা বাড়িয়ে দেবে। সো এখানে যদি এইটা দাম বাড়াতে পারে, কিন্তু ট্রান্সপারেন্সি তাকে রাখতে হবে যে কতটুকু আপনার কার্পেট এরিয়া সেটা বলে দিতে হবে। সেখানে এই ভদ্রলোকের মতো অসুবিধা হবে না যে কার্পেট এরিয়ার সঙ্গে তার একটা বিপুল ফারাক। আপনি ভাবুন, মানে আমি বলছি এই যে হিসেবটা হলো যে 1.5 লক্ষ টাকা পার ফ্ল্যাটে, মানে আমি বলছি আলটিমেটলি একটা ছোটখাটো 100টা ফ্ল্যাট হলে সেটা 1.5 কোটি টাকার শুধু অবৈধ লাভের অঙ্কটাই চলে যাবে। এক্ষেত্রে একটা যেটা বলেছেন ট্রান্সপারেন্সি, এটাই যে আমার স্যাটিসফ্যাকশন, যে এরিয়াটায় বাস করছি সেই এরিয়াটা আমি রাইট পাচ্ছি এবং তার জন্য আমি একটা রাইট মূল্য দিচ্ছি, এই ট্রান্সপারেন্সিটা আসবে। কিন্তু অন্যান্য জটিলতা যেগুলো আছে তার থেকে কি আমরা প্রমোটারের হাত থেকে মুক্তি পাবো? ঠিক। আমি অশোকদার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসবো। অশোকদা, কোনো সন্দেহ নেই নানা রাজ্য থেকে মানে লবিং করতে এই মুহূর্তে মানে রাঘব বোয়ালরা এবং নানা প্রভাবশালী মহল থেকে এই যাতে কোনোভাবে বিলটা পাস না হয় সেই নিয়ে লবিং শুরু হয়ে গেছে, একেবারে নয়াদিল্লিতে তারা পৌঁছেও গেছেন। পারবে নরেন্দ্র মোদী সরকার? যদি পারে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, কোনো সন্দেহ নেই। এই বিলটা যদি যেদিনকে আইনে পরিণত হবে সেদিনকার একটা শো করুন যে হ্যাঁ একটা খুব ভালো কাজ হয়েছে, অন্তত মধ্যবিত্ত যারা যে সমস্ত মানুষ ফ্ল্যাট কিনতে যাচ্ছে তারা ফ্ল্যাটগুলো যে টাকার টাকা দিচ্ছে সেই টাকার ফ্ল্যাট পাচ্ছে। এটা আমার নিজের ধারণা। এর সঙ্গে একটা যেটা পয়েন্ট অনেকেই তুলছেন না, একটা হলো টাইমলি ডেলিভারি করছেন না। হ্যাঁ, এই দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে যে টাইমে ডেলিভারি এবং মাঝপথে দাম বাড়ানো যাবে, যে আমার নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাবে, আমি দামটা বাড়িয়ে দিলাম, মাঝরাস্তায় সেটা হবে না। ইন্টারেস্ট নিচ্ছে, এবারে ব্যাংক থেকে লোন নিয়ে নিচ্ছে,
যেদিন থেকে লোন এবং একেবারে বিদেশের মতো যে টাইমে ডেলিভারি না হলে কম্পেনসেট করতে হবে। এই জিনিসটা এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, কারণ আপনারা ধরুন 20 লক্ষ 24 লক্ষ 25 লক্ষ বা 30 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, আপনি তো প্রথমেই ডাউন পেমেন্ট করে দিচ্ছেন, আপনার সেই টাকার মূল্যটা কে দেবে, সেই ইন্টারেস্টটা কে দেবে? আলটিমেটলি গিয়ে যখন আপনি যখন ফ্ল্যাটের দামটা শোধ করছেন হয়তো 45 লক্ষ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু দেরি হয়ে গেলে ওটা 55-60 লক্ষ টাকায় দাঁড়িয়ে যাচ্ছে। এটাও এই আইনের মধ্যে। এত নিশ্চিত হয়ে বলছেন যে এই বিল পাস হবে? দেখুন, বিল পাস হওয়াটা তো আমি যতটুকু পড়েছি বা শুনেছি যে আমাদের এই বিলটা আমাদের এতে আছে পাস হওয়ার জন্য। হ্যাঁ, এখন রাজ্যসভা স্ট্যান্ডিং কমিটি করে দিয়েছে, রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এই অধিবেশনে না হলো পরে আমি সব বুঝেছি, কিন্তু আমি পাশাপাশি আরেকবার রিপিট করছি যে অত্যন্ত প্রভাবশালী মহল থেকে চাপ আছে। প্রভাবশালী মহল আজকালের রিয়েলিটি সেক্টরটা মোটামুটি যারা চালাচ্ছে ভারতবর্ষে আর কি, তারা এই বছর 10-15 মধ্যে একটা বিরাট বুম হয়েছে একটা কি ভারতবর্ষে, রিয়েলিটি বুম যাকে বলা হয়, এবং সেই বুমের ফলে তাদের কাছে প্রচুর টাকা আছে। আর এরকম কিন্তু এটা ছাড়াও আমি বলছি, এগুলো তো বড় অর্গানাইজ সেক্টরের কথা বলছেন, কিন্তু আনঅর্গানাইজ সেক্টর, পাড়াতে যার 3 কাঠা জমি আছে সে একটা ফ্ল্যাট করছে, সেগুলো না আছে মাথা না আছে মুন্ডু, এবং 4 তলার প্ল্যান আপনাকে দেখাচ্ছে, স্যাংশন প্ল্যান আছে তার 3 তলা, সে করে ফেলেছে 5 তলা, এবং এটা একটা বিরাট ব্যাপার। আপনি কিনলেন, কেনার পরে আপনি জানতে পারলেন, আপনাকে কর্পোরেশনে ছুটতে হবে, ফাইন দিতে হবে, অনেক। এখন না, আপনি বলুন যে মামলা করা, ক্রেতা সুরক্ষা আদালতে ছোটা, সম্ভব কি সম্ভব নাকি কর্পোরেশনে ছোটা? সাধারণ লোক আগে ছোটবেলায় দেখতাম বাঙালি বয়সে বাড়ি করতো, এবং বাড়ি করার পরে মোটামুটি তার 2-4-5 মধ্যে মারা যেতেন নাকি, কারণ নিজে দাঁড়িয়ে থেকে উনি করতেন। এটা একটা কমন বাঙালি, মানে আমরা যে সময় বাঙালি আর কি। হ্যাঁ, কিন্তু এখন তো আমরা ডিপেন্ড করছি যারা ফ্ল্যাট করছে, বিশ্বাস করছি, কোনো সন্দেহ নেই এটা বাস্তব। কিন্তু আপনি বুমের কথা বললেন, সত্যি কি আমাদের রাজ্যে অন্তত এই আবাসন শিল্পে বুম হয়েছে? সত্যি সত্যি বাজারটা সেই রকম চাঙ্গা নাকি মন্দার বাজার এখন? দেখুন, একদিকে যখন ফ্ল্যাট কিনতে গিয়ে নানাবিধ জটিলতায় জেরবার হতে হচ্ছে ক্রেতাদের, অন্যদিকে তখন ক্রেতার অভাবে ধুঁকছে রাজ্যের আবাসন শিল্প। প্রমোটার ডেভেলপারদের জাতীয় সংগঠন কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ক্রেডাই এর হিসেব অনুযায়ী 2013-14 আর্থিক বছরে রাজ্য জুড়ে কমপক্ষে 59,000 ফ্ল্যাট আনসোল্ড রয়ে গিয়েছিল, অর্থাৎ সেগুলো না কেউ কিনছে না কেউ বুক করেছে। আমরা একটা প্রজেকশন করছিলাম কি এভরি ইয়ার 15-20% মার্কেটে গ্রোথ হবে, ওই গ্রোথটা এখন আমরা দেখতে পাচ্ছি না, বিজনেস ডেভেলপমেন্ট গ্রোথ হচ্ছে না। কিন্তু কেন বিক্রি হচ্ছে না ফ্ল্যাট? তবে কি স্বাদ বদলাচ্ছে ক্রেতাদের, নাকি ভাটা পড়ছে সাধ্যে? নির্মাণ বিশেষজ্ঞদের একাংশের দাবি, রাজ্যে বড় শিল্পের দেখা নেই, নতুন করে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে না, আর যারা চাকরি বা ব্যবসা করছেন তাদেরও আয়ের বিশেষ একটা উন্নতি হচ্ছে না, ফলে হাতে টাকা না থাকায় ফ্ল্যাট কেনার পথে হাঁটছেন না অনেকেই। আপনি এমপ্লয়মেন্ট না জেনারেট করতে পারলেন তাহলে তো আপনার তো ফ্ল্যাট সেলও কম হবে, কারণ এমপ্লয়মেন্ট জেনারেট করলে লোক চাকরি পেলে তো একটা নতুন বাড়ি কিনবে। আমাদেরও তো রেডি ফ্ল্যাট প্রচুর পড়ে আছে, বিক্রি হচ্ছে না। কলকাতার বাইরে, কলকাতার বাইরে তাও ঠিক আছে, কলকাতার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে চাহিদা কমায় দামও কমছে ফ্ল্যাটের। 2014 সালে ন্যাশনাল হাউজিং ব্যাংকের করা একটা সমীক্ষায় দেখা গিয়েছে 2013-14 আর্থিক বছরে কলকাতায় ফ্ল্যাটের দাম কমেছে প্রায় 4.1%। শুধু তাই নয়, এবছর আরও একটি সংস্থার উদ্যোগে হওয়া সমীক্ষায় দেখা গিয়েছে কদিন আগেও কলকাতায় উচ্চ আয়ের আবাসন কেনার কথা ভাবছিলেন যারা, তাদের অনেকেই এখন মধ্য আয়ের আবাসন খুঁজছেন। মধ্য আয়ের আবাসন কিনতে ইচ্ছুক অনেকেই এখন ঝুঁকছেন নিম্ন আয়ের আবাসনের দিকে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যতদিন না সামগ্রিকভাবে রাজ্যের আর্থিক হাল ফিরবে ততদিন কাটবে না আবাসন শিল্পের এই মন্দাও। সুমন খড়াই ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। সুভাষদা, একেবারে বাস্তবের মাটিতে পা রেখে এই বিল পাস হবে? আমার মনে হয় এই বিল পাস হবে না। এটা একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা, এবং 10টা কথা যেমন ওঠে বিভিন্ন বিষয়ে, এটার একটা সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে সোসাইটিতে। আপনাদের এই আগের প্রোগ্রামটা আমি দেখছিলাম, সিন্ডিকেট এর সাথে এই বিল অরিজিনালি তৈরি হয়েছে কিন্তু ইউপিএর সময়, ইউপিএ সরকার পারেনি না, মানে যে সময় তৈরি হোক সেটা আমার জানা ছিল না, কিন্তু এটা খুব অসুবিধার সম্মুখীন হবে এই বিল পাস করাতে গেলে। এই যেমন জমি বিল নিয়ে যা হচ্ছে, আলটিমেটলি এটাই একটা হজপচ। মিস্টার মেহতা, এক কথায় ওয়েলকাম করছেন এই রেকমেন্ডেশনগুলো? আমার পুরো কনফিডেন্স কি এই বিলটা পাস হবে। কেন? আমাদের ক্রেডাই থেকে কোনো বাধা নেই, আমরা যে প্রফেশনাল ডেভেলপার তারা যে রিজনেবল সুঝাও সেটাই দিয়েছি।
যেমন আমরা কোনো সুপার বিল্ট আপ, উই আর নট অ্যাডভোকেটিং এনি সুপার বিল্ট আপ, উই আর টেলিং দ্যাট ইউ ইন্ট্রোডিউস দ্য বিল্ট আপ এরিয়া উইচ ইজ দেয়ার ইন দ্য প্ল্যান, সো ক্রেতারা মিলিয়ে নিতে পারে কি যা আমাদের মেজারমেন্ট কর্পোরেশন স্যাংশন প্ল্যানে আছে সেই তোমার দলিলে আছে, সেই তোমার অ্যালটমেন্ট লেটার আছে। দ্বিতীয়ত আমরা আমাদের 2-3টা আরো সুঝাও দিয়েছি, যেমন ওরা বলছে কি পুরো কার পার্কিং কমন এরিয়াতে, তাহলে তো কেওস হয়ে যাবে। আজকে যদি মনে করুন সুভাষদা 2টো পার্কিং দরকার, উনি 2টো নেবেন, ওনার হয়তো একটা পার্কিং দরকার, তাহলে যেরকম একটু প্রমোটার যে অ্যালট করে দেয় এগুলো আপনার রেকমেন্ডেশন, কোনো কেওস হবে না। তার ছাড়া একটা আপনি কনফিডেন্ট যে বিল পাস হবে? আমরা একদম কনফিডেন্ট এন্ড উই আর ফর ইট। এই মুহূর্তে এই উত্তর পাওয়ার জন্য ভবিষ্যতের অপেক্ষা করা ছাড়া কিছু নেই। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির আগে দেখব যে আমার এই পর্বের 4 জন বক্তা কে কি বললেন। ছোট্ট একটা বিরতির পরে ফিরে এসে আপনাদের দেখাবো নবান্নের ছোঁয়া লাগলো বুঝি নর্থ ব্লকে। কেন বলছি দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা এই বর্ষাকালে প্রাণে বসন্তের ছোঁয়া লাগার কোনো সম্ভাবনা নেই, কিন্তু নবান্নের ছোঁয়া লাগলো বুঝি নর্থ ব্লকে। এই জন্য বলছি যে যতক্ষণ নিরবিচ্ছিন্নভাবে আমার প্রশংসা করছো তুমি পরম বন্ধু, কিন্তু যে মুহূর্তে প্রশ্নহীন সেই আনুগত্য পেলাম না, সমালোচনার মুখোমুখি হতে হলো, ব্যাস তোমার পায়ে শেকল পরাবো আমরা। গোটা পৃথিবীর শাসকেরা কি একই রকম? এই প্রশ্ন উঠছে তার কারণ যে রাজনৈতিক দলটা কিছুদিন আগে নবান্নতে যখন এই পশ্চিমবঙ্গের সাংবাদিকদের গতিবিধির ওপর কড়াকড়ি বা নিয়ন্ত্রণ শুরু হলো, তখন একেবারে অঘোষিত জরুরি অবস্থা বলেছিলেন, প্রবল প্রতিবাদ করেছিলেন, তাদের সরকার যখন কেন্দ্রে তখন স্বরাষ্ট্র দপ্তরে একই রকম ফতোয়া জারি হলো। সেই নিয়ে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। প্রশংসায় আপন, সমালোচনা হলেই পর, মিডিয়ার পায়ে শেকল বাঁধতে মমতার পথেই মোদি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অন্যদিকে সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু জানি আমাদের আজকের এই অনুষ্ঠান নর্থ ব্লকের সেই সার্কুলার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সেই সার্কুলার কি বলছে দেখুন। ভালো বললে ভালো আর খারাপ বললেই মুখ কালো, সব শাসকই কি একই রকমের? প্রশ্নটা উঠছে কারণ ক্ষমতায় আসার কিছুদিন বাদে সংবাদ মাধ্যম সরকারের নানা কাজের সমালোচনা করা মাত্র যেভাবে নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দিল্লিতে সেই একই পথে হাঁটতে শুরু করলো কেন্দ্রীয় সরকারও। স্বরাষ্ট্র মন্ত্রকের সাংবাদিকদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হলো কেন্দ্র। ভারতের সংসদীয় ইতিহাসে প্রথমবার এই ধরনের কোনো ফতোয়া জারি করলো কোনো সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের এই তুগলকি ফরমানে বলা হয়েছে সংবাদ মাধ্যমের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের 9 নম্বর ঘর বরাদ্দ করা হয়েছে। এর বাইরে আর কোথাও যেতে পারবেন না সাংবাদিকরা। কোনো অফিসারের সঙ্গে সাংবাদিকরা সরাসরি কথা বলতে পারবেন না। যদি কোনো সাংবাদিক কোনো সরকারি অফিসারের সঙ্গে কথা বলতে চান, তাহলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো সাংবাদিক 9 নম্বর ঘরে কোনো অফিসারের সঙ্গে কথা বলতে চাইলে তখন সেখানে এডিজি মিডিয়া উপস্থিত থাকবেন। নবান্নেও একইভাবে দোতলায় একটি নির্দিষ্ট ঘরের মধ্যে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। নবান্নেও কোনো মন্ত্রী কিংবা অফিসারের সঙ্গে দেখা করতে হলে ফর্ম ফিল আপ করে অত্যন্ত জটিল পদ্ধতি অনুসরণ করতে হয় সাংবাদিকদের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো স্বরাষ্ট্র মন্ত্রকের সংবাদ মাধ্যমের জন্য একতলায় ঘর বরাদ্দ করা হয়েছে, আর পদস্থ আধিকারিক এবং মন্ত্রীরা বসেন দোতলায়। একইভাবে নবান্নেও সাংবাদিকদের বসার জন্য ঘর বরাদ্দ করা হয়েছে দোতলায়, আর অধিকাংশ মন্ত্রী কিংবা পদস্থ অফিসারেরা বসেন অন্যান্য তলায়। স্বরাষ্ট্র মন্ত্রকের নজিরবিহীন ফতোয়ায় হতবাক বিরোধীরা। ये सरकार किसी भी तरीके से वो हिटलरशाही को वापस लाना चाहती है कि दृष्टिकोण देने वाली वो तमाम संस्थाएं, वो तमाम लोग वो दृष्टि न दे सकें। ये तो नए तरह की मीडिया पर इमरजेंसी है। ये मुझे आपातकाल के दिनों की याद दिलाती है। अगर मीडिया को रोका जा रहा है, इसका मतलब कोई ना कोई सीक्रेसी ऐसी की जा रही जो देश के हित में नहीं होगी। অনেকে বলছেন ক্ষমতায় আসার আগে সংবাদ মাধ্যমের প্রতি এক রকমের দৃষ্টিভঙ্গি থাকে শাসকের। ওই 93 সালে যেখানকার কথা বলছেন প্রেস কর্নার ভেঙে দেওয়া হয়েছিল। প্রেস কর্নার আমি চালু করব। আচ্ছা, এইখানেই যেখানে ভেঙে যাওয়া জায়গা আপনি দেখে নেব, ভালো করে করব। আর কিছুদিন ক্ষমতায় কাটানোর পর সংবাদ মাধ্যম কোনো কাজের সমালোচনা করলেই পাল্টে যায় সেই শাসকেরই সুর। কি করে পুলিশ অ্যালাউ করছে, কি করে ওদের সিভিতে, কি করে অ্যালাউ করছে,
সিস্টেম মেইনটেইন করতে হবে, কিন্তু আমি বলে দিলাম একটা ফাইল চুরি হলে ধরবে। কেন সব শাসকের একই প্রবণতা দেখা যায় তার উত্তর না মিললেও সংবাদ মাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র মন্ত্রকের এই ফতোয়ার সমালোচনায় কিন্তু বিভিন্ন দল সরব হয়েছে। আর এরপরই এ বিষয়ে ক্যাবিনেট সচিবালয়ের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। এবিপি আনন্দ। প্রজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তো রাস্তায় নামবেন বলেছিলেন, এবার তো মোদী সরকারের বিরুদ্ধে দল নামবে কি করে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এই হোম মিনিস্ট্রির এটার সঙ্গে কোনো মিল নেই, কোনো অমিল নেই। পরিষ্কারভাবে একটা ডিসিপ্লিন আনতে চেয়েছেন, একটা সিস্টেম ডেভেলপ করেছেন। সংবাদ মাধ্যম ঢুকবে না এরকম তো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে উপযুক্ত অফিসার উপযুক্ত একটা ঘরে আটকেছেন। এক্স্যাক্টলি আমি তুলনাটা করছি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেরকম দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে একটি ঘরে সাংবাদিকদের থাকতে হয়, নর্থ ব্লকে 9 নম্বর ঘরে থাকতে হবে সাংবাদিকদের। কোনো তফাৎ নেই, বিশ্বাস করুন। ধরুন একজন অফিসারের সঙ্গে কথা বলতে হবে, আরো আমি বলছি নবান্নর থেকেও করা ফতোয়া, অফিসারের সঙ্গে কথা বলতে হবে, সেখানে বসে থাকবেন ডিরেক্টর জেনারেল মিডিয়া, এডিজি মিডিয়া। আমি বলছি যে কোন রিপোর্টারকে কোন আমলা খবর দেবে সেটাও সরকার একদম মানে সেকলে বেঁধে দিচ্ছেন। হোম মিনিস্ট্রির নানান সমস্যা আছে, হ্যাঁ এতদিন ছিল না। আদবানি যখন হোম মিনিস্টার ছিল না। আডবাণীর যুগ আলাদা ছিল, আজকের যুগ আলাদা। আজকের সমস্যা অন্য ডেভেলপ করে। ঠিক বলেছেন। আজকে ভেতরে বাইরে যে সমস্যা আছে, টেররিস্টদের সমস্যা আছে, আমি বলছি এই সমস্যার যুক্তি শুনুন, সাংবাদিকরা আমি জানি না আপনি কিছুদিন আগে কাগজপত্র খুঁটিয়ে পড়েছেন কিনা, আপনি যে যুক্তি দিচ্ছেন হুবহু এই যুক্তি ইন্দিরা গান্ধী দিয়েছিলেন এমার্জেন্সির সময়। দেশের বিভিন্ন সমস্যা হচ্ছে, এমার্জেন্সি তো ব্ল্যাকআউট হয়ে গেছে, কোনো পেপার সেন্সর ছাড়া কোনো খবর বেরোতো না। এখানে কি সেন্সর করা হয়েছে? এখানে সব খবর আমি বলছি যে আপনি তফাৎটা আগে, আমি বলছি নবান্নর ফতোয়া নবান্নের ফতোয়ার তফাৎটা ডাইমেনশনাল তফাৎ আছে, ডাইমেনশনাল তফাৎ আছে। এটা শুধুমাত্র হোম মিনিস্ট্রির জন্য, আর কোন মিনিস্ট্রির জন্য, শুধুমাত্র হোম মিনিস্ট্রি। আমি একবার হোম মিনিস্ট্রিতে এরম আমি শুধু একবার দর্শকদের দেখাতে চাইবো যে যখন নবান্নে এই ফতোয়া জারি হলো তখন স্বাভাবিকভাবেই বিরোধী দল ভয়ঙ্কর সরব ছিলেন, আমাদের রাজ্য বিজেপি নেতারা কি বলেছিলেন আর আজ তারা কি বলছেন। আমি দ্রুত একবার কি বলেছিলেন তখন দেখাবো। কোন ভিত্তিতে এই রাজ্য সরকার এই অঘোষিত জরুরি অবস্থার দিকে হাঁটতে শুরু করেছে, তারা যেভাবে সংবাদ মাধ্যমের উপর একটা দমনমূলক নীতি চাপানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা। কারণ এই সরকারের যত অপদার্থতা, ভণ্ডামি, মিথ্যাচার, সমস্ত খবর বেরিয়ে আসছে। তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, তাদের কোনোটাই তাদের প্রতি আস্থা নেই, সাংবাদিকদের প্রতি নেই। সংবাদ মাধ্যম বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন। প্রজ্ঞা, পশ্চিমবঙ্গে হলে দমনমূলক, হ্যাঁ অঘোষিত জরুরি অবস্থা, নর্থ ব্লকে দিল্লিতে হলে এটা সময়ের প্রয়োজন। আমি বলছি আদবানি, আপনি জানি না খেয়াল করেছেন কিনা যে জরুরি অবস্থার বিষয়ে তিনি বললেন যে এমার্জেন্সি আর ফিরে আসবে না। আমি এটা জোর দিয়ে বলতে পারছি না কারণ সেরকম স্টলওয়ার্ড কোনো নেতা আমি দেখতে পাচ্ছি না। আডবাণীর কাছে খবর ছিল, আডবাণীজি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আডবাণী কি বলেছিলেন? আডবাণী বলেছে এই নীতিশ, এই লালু যারা জরুরি অবস্থার বিরোধিতা করেছিল, যারা জরুরি অবস্থার জন্য জেপি আন্দোলনে ছিল, তারা আজকে এই দৃষ্টিভঙ্গিতে উনি বলেছিলেন যে যারা জরুরি অবস্থার বিরোধিতা করছিল তারা আজকে কংগ্রেসের সঙ্গে গেছে। আমি দ্রুত একবার দেখে নিতে চাইবো যে ঠিক কি প্রেক্ষিত, যে নরেন্দ্র মোদীর যখন বিরোধী নেতা ছিলেন, যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, একের পর এক তার ভাষণ সংবাদ মাধ্যম কভার করেছে, তখন তো সমস্যা কিছু ছিল না। কিন্তু তারপর বছর পূর্তি হতে না হতে যখন পরপর সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরতে লাগলো সংবাদ মাধ্যম, ব্যাপক কেলেঙ্কারি, এবং তারপরে রমন সিং, তারপরেই কি সংবাদ মাধ্যম সম্পর্কে কিঞ্চিত বিতৃষ্ণা হলো এখন এই মুহূর্তের এনডিএ সরকারের। দেখুন,
কেউ কেউ কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ম্যাক্সিমাম গভর্নমেন্ট মিনিমাম ইনফরমেশনে কি মোদী সরকারের লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে? তার কারণ সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র মন্ত্রকের এই অভিনব ফতোয়া, যাকে অনেকেই কালা কানুনও বলছেন। এক ধাপ এগিয়ে কেউ কেউ তো এমনটাও বলছেন, লালকৃষ্ণ আডবাণীর জরুরি অবস্থার পুনরাবৃত্তির আশঙ্কা যে একেবারে অমূলক নয়, তার ইঙ্গিত স্বরাষ্ট্র মন্ত্রকের সাংবাদিকদের ওপর এই বিধিনিষেধ নয় তো। এটা ধীরে ধীরে কেন্দ্রের সব মন্ত্রকে ছড়িয়ে যাবে না তো? কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে গেল রাজনাথ সিংহের মন্ত্রক? তাহলে কি খবর যাতে বাইরে না বেরিয়ে পড়ে তার জন্যই এই উদ্যোগ? সাম্প্রতিককালে বিজেপি এবং মোদী সরকারের একাধিক কাজের সমালোচনায় সরব হয়েছে সংবাদ মাধ্যম। 1700 কোটির আর্থিক অপরাধে অভিযুক্ত ললিত মোদীকে সাহায্য করার সুষমা স্বরাজের খবর ফাঁস হয়েছে। বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে ললিত মোদীর সম্পর্কে নানা গোপন খবরও সামনে এনেছে সংবাদ মাধ্যম। ব্যাপম কেলেঙ্কারিতে অস্বস্তিতে বিজেপি শাসিত আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও। বিজেপি শাসিত মহারাষ্ট্রের শিশু কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে 206 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ হোক, কিংবা বিজেপি শাসিত ছত্তিশগড়ে রমন সিংহ সরকারের বিরুদ্ধে চাল কেলেঙ্কারি। বিগত ইউপিএ সরকারের আমলে 2G, কয়লা কিংবা কমনওয়েলথের মতোই বিজেপি সরকারের আমলেও নানা দুর্নীতির অভিযোগের খবর গুরুত্ব সহকারে দেখাচ্ছে সংবাদ মাধ্যম। তাই কি হঠাৎ করে সরকারের রোষে সংবাদ মাধ্যম? আর রাজনাথ সিংহের মন্ত্রক এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে আর নরেন্দ্র মোদী জানেন না, এটা কি কখনো হতে পারে? মোদীর সম্মতি ছাড়া কি কেন্দ্রে কোনো পদক্ষেপ সম্ভব? প্রশ্ন তুলছেন অনেকেই। সেই সঙ্গে নানা মহলে এই প্রশ্ন উঠছে, বিরোধীদের দুর্নীতির খবর করলে সংবাদ মাধ্যমের ভূমিকা যথাযথ, আর নিজের গায়ে ছিটে লাগলেই সংবাদ মাধ্যমের পায়ে বেরিয়ে পড়ানো শাসকের এই প্রবণতা কি গণতন্ত্রের পক্ষে আদৌ সুখকর? এবিপি আনন্দ। সৈয়দা, এমনিতে রাজনাথ সিংহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত বহুদিনের সুসম্পর্ক, এমনকি দলের স্বার্থ ক্ষুণ্ণ করে হাওড়ার উপনির্বাচনে দলীয় প্রার্থী দেয়াল লেখার পরও তার প্রার্থীপদ উইথড্র করে নেন রাজনাথ সিংহের হস্তক্ষেপে, এমনটা শোনা যায়। কিন্তু আমি তো বলছি, এটা রাজনাথ সিংহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় নয়, রাষ্ট্রশক্তির স্বর সর্বত্রই এক, মানবেন? নিঃসন্দেহে। এবং যেটা আপনি আদবানির কথা তুললেন, উনি বলেছিলেন এখন যারা ক্ষমতায়, যারা রাষ্ট্রনায়কেরা আছে তারা গণতন্ত্রকে ক্ষতি করে দিতে পারে। কে কার সাথে অ্যালায়েন্স করে পাওয়ারে আসছে নয়, এখন যারা ক্ষমতায় আছেন তারা এমন গুণধর যে গণতন্ত্রটাকে নিকেশ করে দিতে পারে। সেই গুণধরের রূপ দেখতে পাচ্ছেন। আমরা এটা বলেছিলাম যে মমতার দল মমতাকে ঘিরে, যখন আমরা নাও বলেছিলাম এটা আমাদের বোধের মধ্যে ছিল ক্ষমতার একজন ব্যক্তির হাতে, এবং সেটা একতান্ত্রিক স্বৈরচারী হতে পারে এবং এরা গণতন্ত্র দেবে। এত বিপুল মেজরিটি থাকা সত্ত্বেও এই রাজ্যে তারা গণতন্ত্রকে নিধন করেছে। আপনার সাথে ইন্টারভিউতে দেখিয়েছেন, কিন্তু পরে যখন কাজে এলো তখন বিপরীত কাজ করেছে এদের এখানে। এবং উল্টোটা দেখুন, তখন যারা সব থেকে সরব সেই বিজেপি নেতারা এখন কি বলবেন? এবং সবচেয়ে মানে এটা কি করে এসে বলেন তারাই, মানে এটা আমার মাঝে মাঝে অবাক লাগে। রাজনৈতিক নেতাদের চামড়াগুলো দেখলে গন্ডারের চামড়া কিনা আমার খুব অবাক লাগে। এতে কোনো নীতিবোধ, নৈতিকতা কিছু নেই আমাদের মনে হয়। এটা আমার ব্যক্তি পারসেপশন, আপনার নাও হতে পারে। মনে হয় যে এটা কোনো নীতি নেই। আগে রাজনীতির নেতা ছাড়া দেশ চলতে পারে? আপনি অভিযোগ তুলে নেতাদের আপনি বলেছেন গন্ডারের চামড়া। অনেক দেশের উদাহরণ আছে। ওতে কোনো আলাদা কিছু নেই, অনেক রাজনৈতিক সমাজ অনেক ধরনের আছে। তার অন্য প্রশ্ন অপমানজনক কি বলেছে আপনারা একটু ফুটো করার জন্য অপমানজনক মাঝে মাঝে বলতে হয়, কারণ গণতন্ত্রটা এমন একটা জিনিস যেখানে শুধু রাজনৈতিক নেতাদেরই ইচ্ছা অনিচ্ছা থাকবে না। আপনি যদি গ্লোবালাইজেশন চান, মুক্ত বাণিজ্য চান, অবাধ অর্থনীতি, তাহলে ফ্রি প্রেসও দিতে হবে। নয়তো চীনের মতো হবে যেখানে অর্গানাইজ মুক্ত গ্লোবালাইজেশন করছে, স্বাধীনতা বলে কিছু নেই। আমরা কি চীনের দিকে হাঁটবো যেখানে একটা পার্টি, একটা কাগজ, একটাই সংবাদপত্র, এক ধরনের নিউজ বেরোবে, আর কিছু বেরোবে না? আপনি কি চাইছেন জেলখানার বন্দীদের সামনে যেমন ওয়ার্ডাররা দাঁড়িয়ে থাকে তেমনি আধিকারিকের সাথে সময় একজন এডিজি মিডিয়া দাঁড়িয়ে থাকে? ভাবতে পারে না, ভাবা যায়, কল্পনা করুন। এটা ইমার্জেন্সি, মানে আমি বলছি ইমার্জেন্সি। নরেন্দ্র মোদী তো গুড গভর্নেন্সের কথা বলছেন, তো সিক্রেট গভর্নেন্স বলেননি। আমি বলছি গোপন গভর্নেন্স চালাচ্ছেন, রাইট টু ইনফরমেশন আপনার যা যা আছে। এবং যে কোনো সাংবাদিক, এবং আমাদের ওই ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এটা বিশ্বজুড়ে সাংবাদিকের স্বীকৃতি, তাই সাংবাদিক হত্যাও করা হয়। কারণ সাংবাদিকরা সত্য প্রকাশে নিযুক্ত থাকে, উন্মোচন করে তারা শাসক শ্রেণীর এই সমস্ত নোংরা কাপড়গুলো, ফলে তাদের উপর অ্যাটাক করো। আমি দ্রুত একবার দেখাবো যে এই রাজ্যের কৃতি মানুষরা তারা এই ঘটনায় ঠিক কিভাবে রিয়াক্ট করছেন। যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, সেখানে সঠিক গণতন্ত্র নেই বলে আমি মনে করি, বিশ্বাস করি। কেন্দ্রীয় সরকারও তাই ব্যবস্থা করেছে।
যে একজন মুখপাত্র থাকবে, সে ছাড়া কেউ বলতে পারবে না, ঢুকতে পারবে না। এখানে রাজ্য সরকারও এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছেন। আমি জানি না সংবাদ মাধ্যমকে এত অবিশ্বাস কেন, বা এত তাদের প্রতি এত অনীহা কেন। আমার তো মতে খুব ভয় করছে কি কেন্দ্রে কি রাজ্যে যদি এরকমভাবে সংবাদ মাধ্যমকে শৃঙ্খলিত করা হয় বা তার যাতায়াত বা তার গতিবিধিকে নিয়ন্ত্রিত করা হয়, তাহলে আমাদের জানাটাও, আমাদের খবরটাও, আমাদের জানার পরিধিটাও নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। যতটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না বলে কোথাও লজ্জা এবং ভয় যে পাওয়ার চলে যাবে, এইগুলো কাজ করতে থাকে। মিডিয়াকে যদি কন্ট্রোলে না রাখা যায় তাহলে ওর সবসময় মানে, এবং কখনো কখনো বাঘ নেই তাও বাঘের ডাক শুনতে পায় স্বপ্নে এবং জাগরণ। এই জায়গা থেকে এই লোকেরা এই যে বন্ধ করে দেবে, ঢুকতে দেবে না, রাজ্য সরকারই হোক, মানে তৃণমূল সরকারই হোক অথবা কেন্দ্রীয় বিজেপি সরকারই হোক, যে দুটো রাজনৈতিক দলেরই প্রচুর দুর্নীতি, ফলে এই সময় সংবাদ মাধ্যমের ওপরে একটা নিষেধাজ্ঞা জারি করার যে চেষ্টা, এটা তো আমি খুব শুভ লক্ষণ হিসেবে দেখব। তার কারণ হচ্ছে যে কোথাও ভয়টা খুব স্পষ্ট, আশঙ্কাটা খুব স্পষ্ট। প্রকাশদা, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকার, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি যে কেন্দ্রে তো আপনাদের সরকার, মানে একটা তদন্ত কমিশন, একটা সিরিয়াসলি বিবৃতি এসছে আপনার কেন্দ্রের তরফ থেকে বা অপোজিশনের তরফ থেকে? আমি বলছি বালি মাফিয়ারা এমন পর্যায়ে গেছে যে আপনার দলের নেতারা অবধি উত্তরপ্রদেশের সাংবাদিককে পুড়িয়ে মারা নিয়ে একেবারে নিশ্চুপ। আমি বিশ্বনাথ বাবুর কাছে যাব। বিশ্বনাথ বাবু, মানে কার্যত ছবিটা 14 তলায় ধরুন পশ্চিমবঙ্গে সরকার চলছে, বেশিরভাগ মন্ত্রী 8-9 তলায়, সাংবাদিকরা দোতলা একটা ঘরে। এখানে হচ্ছে যে 9 নম্বর ঘরে একেবারে নর্থ ব্লকের একটা ঘরে আটকে দেওয়া হলো রিপোর্টারদের। না দেখুন, আমি একটা খুব সিরিয়াস কথা বলছি, সেটা হলো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে আসাটা নিয়ে চর্চা করছিলাম, কিন্তু প্রশাসনিক দিক থেকেও যে এত দ্রুততার সাথে তৃণমূলকে শিখবে নরেন্দ্র মোদীর সরকার, অর্থাৎ যে দৃষ্টিভঙ্গি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে ম্যানেজ করেছে, ঠিক একই রকম প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে নরেন্দ্র মোদী কিন্তু মিডিয়াকে ম্যানেজ করতে চাইছে। ফলে রাজনৈতিক সক্ষতা কেবল নয়, প্রশাসনিক সক্ষতাও এখানে পরিষ্কার ধরা পড়ছে। নরেন্দ্র মোদী এটা কেন করতে গেলেন খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলীয়করণ, মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে যখন কলকাতার মিডিয়ারা প্রশ্ন করতে লাগলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে লাগলেন। একইভাবে নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতি উঠতে লাগলো, যখন সরকার কোণঠাসা, যখন তার মানে বিদেশ মন্ত্রীকে পদত্যাগের দাবিতে সে সোচ্চার সকলে, তখন কিন্তু তিনি দেখলেন যে দুজনই কিন্তু আবার একদিক থেকে মিডিয়া প্রোডাক্ট, অর্থাৎ তারা জানেন যে মিডিয়াতে যদি এই বিষয়গুলো আসে জনমানুষের কি প্রতিক্রিয়া হতে পারে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার মাধ্যমে একটা বিরাট লার্জার লাইভ হয়েছে, পার্লামেন্টে হচ্ছে, কয়েক মাস আগে হচ্ছে, আপনি একটু বলতে দিন। কয়েক মাস আগে আমরা দেখেছি যে কিভাবে লার্জার দেন লাইভ তৈরি হয়েছিল, নরেন্দ্র মোদী মিডিয়া তৈরি করেছিল। ফলে এরা দুজনই জানেন যে মিডিয়ার পাওয়ারটা কোথায় আছে, ফলে মিডিয়াকে এরা ভয়ঙ্কর ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভয় পায়, ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী একইভাবে ভয় পান। এই ভয়ের জায়গা থেকে কিন্তু এই কণ্ঠরোধের অবস্থা, কিন্তু তাতে যেটা সমস্যা, উদার গণতান্ত্রিক ব্যবস্থার পরিসরটা কিন্তু ধ্বংস হয়ে যায়। কলকাতায় নেই, পশ্চিমবাংলাতেও গ্রামগঞ্জে স্বাধীনভাবে আপনি মিটিং মিছিল করতে পারেন না। আপনি শুধু সাংবাদিকদের গতিবিধি রোধ করছেন, মাঝে মাঝে সাংবাদিক মার খাচ্ছে, তা নিয়ে প্রোগ্রাম হচ্ছে, তা নিয়ে সমালোচনা হচ্ছে, তা নয়, সামগ্রিকভাবে ভয়েস অফ ডিসেন্সটাই আটকে যায়। পশ্চিমবাংলায় যেমন চলছে, একইভাবে নরেন্দ্র মোদী একই কায়দাতে কিন্তু সংবাদ মাধ্যমের পরিসরটাকে সংকুচিত করে দিতে চাইছে, মানে হলো একেবারে লিবারাল বা উদার গণতন্ত্রের যে পরিসর সেটাকে সংকুচিত করে দিতে। দেবনারায়ণ বাবু, আমার মনে আছে সেদিন এসে আপনি মুক্ত কণ্ঠে আপনি বলেছেন বিষয়টা দেখতে হবে এবং অনেক কিছু দেখার আছে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফতোয়া দেখে কি বলবেন? না, আমার কথাটাকে আমি বলতে দিই। আমি একটা কথা প্রথমেই বলে নিচ্ছি, পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি 4, 2014 যে সার্কুলার জারি হয়েছে, ভারতের অনেক রাজ্যে সেই সার্কুলার আছে, আমি দেখেছি। 2, এবং ইউপি আমলেও সেন্ট্রালে সার্কুলার ছিল না। কি সার্কুলার আছে আমি বলি, শুধু আমরা শুধু আপনি এই সার্কুলার না জার্নালিস্ট, না আমাকে বলতে দিতে হবে। জার্নালিস্ট উইল বি ডেজিগনেটেড টু দ্য কর্নার অন দ্য ফার্স্ট ফ্লোর অফ নবান্ন। সেকেন্ড, দে উইল নট বি অ্যালাউড টু এন্টার এনি অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট উইদাউট প্রায়র পারমিশন অফ দ্য অথরিটিস কনসার্ন। এই যে কোন রাজ্যে নেই আপনি বলুন, এইটাই তো ভয়। এই কথাটা বলা যায়, প্রায়র অথরিটিস কনসার্ন। সাংবাদিক ফাইল চুরি করবে না, একটা কথা বলছি, এটাই
স্বাধীনতা সাংবাদিক ফাইল চুরি হবে না না সাংবাদিকের উপর ডিসিপ্লিন থাকবে না এটা হতে পারে না 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 শুনুন ইউপি আমলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ধরনের সার্কুলার আছে স্বাধীনতার পরে তেলেঙ্গানায় কি কেন্দ্র তেলেঙ্গানা ফেব্রুয়ারি 23 রাজনীতিতে স্বরাষ্ট্র দপ্তরে এই একই সার্কুলার চালিয়ে আছে। একটা ভালো সার্কুলার দেখাতে পারবেন না। আরে 1997 দেবনারায়ণ বাবু আমি আপনার সার্কুলার হয়েছিল কি জানেন? আমি আপনার জিনিস পাবলিশ করতে গেলে ডকুমেন্ট চ্যালেঞ্জ করছি তাদের কাছ থেকে না জেনে পাবলিশ করা যাবে না। এটা ছিল কেরালায় ইউপিএ আমলে এটাও বললেন, আর আপনারা এটাও জানেন এই আনন্দবাজার পত্রিকা বন্ধ করেছিল কারা, এটাও জানেন। সুতরাং এই সার্কুলার তো সেই বন্ধকে ব্যবহার করে রাজ্যের ক্ষমতা এসেছে তৃণমূলের সার্কুলার সেই সময় তৃণমূল বলেছিল যে শাসন ক্ষমতায় আসলে আমরা সাংবাদিকদের স্বাধীনতা দেব, স্টুডিওতে এসে বলে গেছিল। আজকে তৃণমূল তার অবস্থান রেখেছে। আমার বিস্ময় লাগছে যে সার্কুলার স্বাভাবিক দেবনারায়ণ বাবু আমার দুটো কথা আছে। এক সেকেন্ড সার্কুলার এটা ইউজুয়াল সার্কুলার প্রত্যেকটা ডিপার্টমেন্ট। দেবনারায়ণ বাবু আমার দুটো কথা আছে। এক হচ্ছে আপনার একটা তথ্যকে আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে ইউপিএ আমলে কেন সংসদীয় ইতিহাসে নর্থ বক্স স্বরাষ্ট্র দফতরে এরকম সার্কুলার জারি হয়নি। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি পারলে পরের দিন নিয়ে আসবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি আবার সামনের সপ্তাহে আসবেন তো বিতর্কে, পারলে নিয়ে আসবেন। আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে ইউপিএ সরকারের ক্ষেত্রে। এক নম্বর আরে আপনারা বলতে দেবেন এটা হচ্ছে সার্কুলার থাকে। আমি আপনাকে ইউপিএ সরকারের ক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের ক্ষেত্রে চ্যালেঞ্জ করলাম। এক নম্বর এক সেকেন্ড এবং দ্বিতীয় সার্কুলার থেকে আরো কঠিন সবথেকে পয়েন্ট এই সার্কুলার সঙ্গে আরেকটা জিনিস একটা খারাপ আমি মানতে রাজি নই। আপনি একটা খারাপ জেনারেল সার্কুলার চারটে খারাপ নর্মাল সার্কুলার জেনারেল আমি বুঝতে পারছি এই সার্কুলারটা আমি কখনো তেলেঙ্গানা থেকে চারটে আমি মানতে রাজি না কখনো মানতে থেকে আপনি গর্ববোধ করুন যে আপনার সরকারকে অনুসরণ করছে বিজেপি কেন্দ্রীয় সরকার। কেন আপনি গর্ববোধ করবেন না যে তৃণমূল আপনি কথা অনুসরণ করছে বিজেপি বলছে মোদি সরকার, কেন আপনি গর্ববোধ করবেন না? আপনি গর্ববোধ করবেন না। আই হ্যাভ ডকুমেন্ট উইথ আপনি গর্ববোধ করুন। আমাদের রাজ্যে আছে। আচ্ছা আপনি চ্যালেঞ্জ করলেন না, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। আমি ইউপিএ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আমলে নোটিশ যদি আনতে পারেন আমি প্রকাশ্যে জনগণের সামনে সেটা তুলে ধরবো। আমার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে শাসকের স্বর এক হয় কিনা সেটা নিয়ে বিতর্ক ওনারা করছেন, কিন্তু অন্তত এই স্টুডিওতে প্রভাকর বাবু আর দেবনারায়ণ সরকারের স্বর অনেক দিন পরে এক হলো। ইন্টারেস্টিং। কিন্তু আপনাদের দেখাবো আরেকটা যার পেছনে একটা সত্যি বেদনার ইতিহাস আছে। তার কারণ আমাদের রাজ্যে আলু চাষিদের যখন মৃত্যু হচ্ছিল তখন অনেকে পারিবারিক ঝামেলা এমনকি প্রণয় ঘটিত সম্পর্কের কথাও বলছিলেন। মহারাষ্ট্রে একের পর এক তুলো চাষির মৃত্যু হচ্ছে। বিস্ময়করভাবে কেন্দ্র থেকে যে বার্তা, যে সাফাই এলো, তাতেও একই রকম অমানবিকতার স্বর। দেখুন, অনেকে বলছেন শুধুমাত্র সংবাদ মাধ্যমের উপর বিধিনিষেধের ক্ষেত্রে যে মোদি মমতা মিল রয়েছে তা নয়, একটু ভালোভাবে দেখলে তাদের অনুগামীদের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যাবে। যেমন কৃষক মৃত্যু নিয়ে অসংবেদনশীল মন্তব্য। দেশের বিভিন্ন রাজ্যে অসংখ্য কৃষকের আত্মহত্যা নিয়ে প্রশ্নের জবাবে শুক্রবার রাজ্যসভায় এক বিতর্কিত মন্তব্য করে বসেন মোদী সরকারের কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ, যিনি বিহার থেকে বিজেপির সাংসদ। এহেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শুক্রবার এক লিখিত জবাবে বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী কৃষকরা যে কারণে আত্মহত্যা করেন তার মধ্যে পারিবারিক সমস্যা, অসুস্থতা, মাদক নেওয়া, প্রেম ঘটিত কারণ এবং শারীরিক অক্ষমতাও রয়েছে। দেশ জুড়ে যেখানে অসংখ্য কৃষক আত্মহত্যা করছেন সেখানে তার অন্যতম কারণ হিসেবে প্রেম ঘটিত সমস্যা এবং শারীরিক অক্ষমতার উল্লেখ করছেন কৃষিমন্ত্রী। আর এখানেই মোদী সরকারের কৃষিমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বিধায়কের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। চলতি বছরের মার্চ মাসে যখন এ রাজ্যে একের পর এক আলু চাষি আত্মহত্যা করছিলেন তখন তৃণমূল বিধায়ক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নির্মল মাঝিও এর কারণ হিসেবে পরস্পরের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে বিবাদের তত্ত্ব খাড়া করেছিলেন। আলু চাষি সে পারিবারিক অশান্তিতে কোথাও আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কেউ পরস্ত্রীর সঙ্গে সম্পর্কের সুবাদে কোথাও আত্মহত্যা হয়েছে। সেগুলোকে একবারে প্রতিশোধমূলক স্প্রিয়া উৎসব ও প্রচারের ডালি নিয়ে তারা সুন্দরভাবে পরিবেশন করছে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এখন যা করছেন সে সময় এই রাজ্যের কৃষিমন্ত্রীও কৃষক আত্মহত্যাকে পারিবারিক কারণ বলে চালানোর চেষ্টা করেছিলেন। এই সময়ে তাদের পারিবারিক কতগুলো সমস্যা তাদের সামনে এসছে এবং তার মধ্যে আমরা এটা খুঁজে পাইনি যে বেশিরভাগ যারা আত্মহত্যা করছে তাদের অনেক স্টেক আছে লোন শোধ করার। সে সময় কৃষক মৃত্যু নিয়ে মমতা সরকারের মন্ত্রী বিধায়কদের এই ধরনের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা, আর এক্ষেত্রে মোদীর কৃষিমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা। मोदी जी की सरकार न जाने किस तरीके के काम कर रही है, किसानों के साथ ज्यादती कर रही है। जो कसर बाकी रह गई थी वो एग्रीकल्चर मिनिस्टर ने ये बयान देके पूरी कर दी। कृषि मंत्री मुझे बताएं कि नौकरी पेशा लोगों की तुलना में किसानों की आत्महत्या दुगनी से ज्यादा क्यों है। সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সাফাই দেওয়ার চেষ্টা করেছেন এই বলে যে তিনি এনসিআরবির রিপোর্ট উল্লেখ করেছেন মাত্র, কিন্তু তাতে কি আর বিতর্কের ঝড় কমে? রাহুল গান্ধী ইতিমধ্যেই কৃষকদের সংগঠিত করতে দেশজোড়া প্রচারে নেমেছেন, এমনকি মোদীকে কৃষকের ঘরে গিয়ে তাদের দুর্দশা বোঝার পরামর্শও দিয়েছেন। আর এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই মন্তব্য মোদী সরকারের অস্বস্তি বাড়ালো বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। আমি অবশ্য আশাবাদী, তার কারণ আমি জানি না যে শাসকের স্বর শেষ পর্যন্ত পাল্টাবে কিনা, শাসকের হৃদয় পরিবর্তন হবে কিনা, কিন্তু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সত্যি সত্যি সংবাদ মাধ্যম দৃঢ় প্রতিজ্ঞ তাদের কাজটুকু কর্তব্যটুকু করে যাওয়ার জন্য। এই বলে আজ অনুষ্ঠান শেষ করব। আপনাদের সপ্তাহান্ত ভালো কাটুক, শুভেচ্ছা রইল, শুভরাত্রি। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার।